আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে লার্ন উইথ নিলয় চ্যানেলে স্বাগতম। আমরা আমাদের গত লেকচার ভিডিওতে পড়েছিলাম সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণের বেসিক ধারণা বা সালোক সংশ্লেষণের কলাকৌশলগুলো জানতে আমাদের যেই প্রাথমিক জ্ঞানটুকু দরকার আমরা সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পরবর্তী লেকচার ভিডিওতে পড়ব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি সিকিউ তো অবশ্যই, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায়ও এই কলাকৌশল থেকে এমসিকিউ প্রশ্ন আসে। তো আমি যেহেতু তোমাদের বলবো না যে তোমরা সেই এমসিকিউগুলো না বুঝে মুখস্থ করে ফেলো। তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার এই যে কলাকৌশলগুলো আছে, তুমি যদি একবার একটু ভালো করে বুঝে নাও, তুমি এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়, তুমি ইনশাল্লাহ ভুল করবে না। এবং এইচএসসির জন্য এটা একটা পেইড সিকিউ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল তোমাকে বর্ণনা করতে হয়। তো সেই ধারাবাহিকতায় আমরা পড়ায় চলে আসব। তাহলে শুরু করছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল। তোমাকে পড়াটা শুরুই করতে হবে 1905 খ্রিস্টাব্দে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি অধ্যায়ে ভাগ করেন। এখান থেকে প্রশ্ন আসবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে কয়টি অধ্যায়ে ভাগ করা হয়? উত্তর হচ্ছে দুটি অধ্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। প্রশ্ন আসবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি অধ্যায়ে ভাগ করেন কে? কে করেন? ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান। প্রশ্ন আসবে, ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান কত সালে সালোক সংশ্লেষণকে দুটি অধ্যায়ে ভাগ করেন? কত সাল? 1905 সাল। আমি তোমাদের বলি যে তোমাদের সাল পড়তে হয় না, কিন্তু কিছু সাল খুবই গুরুত্বপূর্ণ, তুমি না পড়ে পারবে না। তার মানে তোমাকে কিছু সাল আসলে জানতেই হবে। তার মানে একদম এই আজকের লেকচারের প্রথম লাইনে আমি যেটা জানতে পারলাম, 1905 সাল ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান তিনি করেন কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি অধ্যায়ে ভাগ করেন। একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। তার মানে তুমি এখন এখানে পড়ছো আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল। তার মানে আমি বুঝতেই পারছি এই সামগ্রিক প্রক্রিয়ার উদ্দেশ্য কি হবে। সামগ্রিক প্রক্রিয়ার উদ্দেশ্য হবে আমি কি করব? উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করব, তাই তো? তার মানে এই আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষ ওরা সামগ্রিকভাবে করবে কি? উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুত করবে। ঠিক আছে, উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুত করবে এবং উপজাত হিসেবে অক্সিজেনকে পরিবেশে নির্গত করবে। এটাই হচ্ছে বেসিক চাহিদা। এবার দেখো, আলোক নির্ভর অধ্যায়ে হয় কি? আলোক নির্ভর অধ্যায়ে শুধুমাত্র হয় এটিপি এবং এনএডিপি H2 তৈরি। তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার দুইটা অধ্যায়ের মধ্যে শুধুমাত্র আলোক নির্ভর অধ্যায় কি ঘটে? খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় যে শক্তি, অর্থাৎ এটিপি এবং NADPH2, শুধুমাত্র এইটুকু তৈরি হয়। পরবর্তীতে আলোক নিরপেক্ষ পর্যায়ে গিয়ে এই যে শক্তি তুমি পেলে এটিপি এবং NADPH2, সেই শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডকে জ্বালানোর মাধ্যমে কি হয়? কার্বোহাইড্রেট তৈরি হয়। তার মানে আমি যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শুরু করার আগে একটু প্রাথমিক ধারণা নিয়ে রাখি, তাহলে আমি বলবো আলোক নির্ভর অধ্যায়, আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নির্ভর অধ্যায়ে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি হয় এবং আলোক নিরপেক্ষতে সেই শক্তি ব্যবহার করে কি হয়? খাদ্য তৈরি হয়। তার মানে এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক নির্ভর অধ্যায়ে কোনটি তৈরি হয়? এটিপি এবং NADPH2। ঠিক আছে, যদি তাই হয় আমাদের জানতে হবে এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়াসমূহ কোথায় সংঘটিত হয়? থাইলাকয়েড মেমব্রেনে। ঠিক আছে, এটা একদম 5 স্টার। এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, কোনোভাবেই ভুল করা যাবে না। আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়াসমূহ কোথায় সংঘটিত হয়? থাইলাকয়েড মেমব্রেনে। ঠিক আছে, এবার আমরা একটু জানবো যে আলোক নির্ভর অধ্যায়টা আসলে কি। বুঝতেই পারছি আলোক নির্ভর অধ্যায় তার মানে আলোর উপর নির্ভরশীলতা কাজ করবে। দেখো কি বলছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে অধ্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি এবং NADPH2তে সঞ্চারিত হয় তাকেই বলা হয় আলোক নির্ভর অধ্যায়। ঠিক আছে, তার মানে আমরা এই কথাটা আসলে বলেই এসেছি। তার মানে আলোক নির্ভর অধ্যায়ের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এটিপি তৈরি এবং NADPH2
তৈরি, ঠিক আছে। তার মানে আলোক শক্তি ব্যবহারের মাধ্যমে এটিপি এবং এনএডিপি H2 তৈরি। দেখো ঠিক সেই কথাটাই বলা হয়েছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে অধ্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কিসে সঞ্চারিত হয় বা কিসে পরিণত হয়, এটিপি এবং এনএডিপি H2 তে সঞ্চারিত হয়, সেটাই হচ্ছে আমার আলোক নির্ভর অধ্যায়। যেহেতু আলোক নির্ভর অধ্যায়, তার মানে এই অংশের জন্য আলো অপরিহার্য। তার মানে আমি বুঝে গেলাম। এবার আমাকে জানতে হবে এই যে আলোক নির্ভর অধ্যায় যেন কি তৈরি হবে। তুমি জেনে এসেছো এটিপি এবং এনএডিপি H2। দেখো এখানে কি হয়, ক্লোরোফিল আলোক শক্তির ফোটনকে শোষণ করে সেখান থেকে শক্তি সঞ্চয় করে কি তৈরি করে, এটিপি তৈরি করে, এবং পরবর্তীতে ধারাবাহিক কিছু প্রক্রিয়ায় এনএডিপি বিজারণের মাধ্যমে কি তৈরি হয়, এনএডিপি H2 তৈরি হয়। তার মানে আমরা এখানে ঠিক যা পড়ে এসেছি এখানেও তাই পাচ্ছি, তৈরি হচ্ছে এটিপি এবং এনএডিপি H2। এই যে সামগ্রিক প্রক্রিয়া, এটাই আমরা ধারাবাহিকভাবে আসলে এখন জানবো, ঠিক আছে। এবার তোমাকে এখান থেকে প্রক্রিয়া জানার আগে একটা এমসিকিউ জানতে হবে। সেই এমসিকিউটা হচ্ছে, এই যে এটিপি তৈরি হচ্ছে সূর্যের আলো ব্যবহার করে, এই সূর্যালোকের উপস্থিতিতে বা সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলে? এই এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, হুবহু লাইনটা তুলে দেয়। সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাকে একটা বিষয় জানতে হবে, ফটোফসফোরাইলেশন। আমি বুঝতেই পারছি এটিপি তৈরির প্রক্রিয়া হচ্ছে ফসফোরাইলেশন, যেহেতু সূর্যের আলোকে ব্যবহার করছে বা সূর্যালোকের শক্তিকে ব্যবহার করছে, এই কারণে আলোক বা ফটো নামটা যুক্ত হয়ে হচ্ছে ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। এবার এই যে এখানে আমার তৈরি হওয়া এটিপি এবং এনএডিপি H2, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় আত্তীকরণ শক্তি। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, নিচের কোনটি আত্তীকরণ শক্তি হিসেবে পরিচিত? উত্তর কি হবে? এটিপি ও এনএডিপি H2। কেন? কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে এই দুইটা রাসায়নিক ব্যবহৃত হয়, ঠিক আছে। তার মানে কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে, ঠিক আছে। এই কার্বন ডাইঅক্সাইডকে ভেঙেই বা কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে আমি কি পাচ্ছি? শর্করা জাতীয় খাদ্য পাচ্ছি। সেই শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে কোন শক্তি ব্যবহৃত হয়? এটিপি এবং এনএডিপি H2। ঠিক সেই কারণে তাদেরকে বলা হয় আত্তীকরণ শক্তি, ঠিক আছে। এবার দেখো আমরা জানবো ফটোফসফোরাইলেশন। একটু আগে আমরা জেনে এসেছি যে কোনো যৌগের সাথে ফসফেট সংযুক্তির প্রক্রিয়াকে কি বলা হয়? ফসফোরাইলেশন। আর আলোক শক্তিকে ব্যবহার করে ফসফোরাইলেশন ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। আমি কি জানি যে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হয়? এটিপি। তার মানে এই যে এটিপি তৈরির প্রক্রিয়া সেটা হচ্ছে ফসফোরাইলেশন। কিন্তু এই এটিপি তৈরির ফসফোরাইলেশন প্রক্রিয়ায় যেহেতু আলোক শক্তি ব্যবহৃত হয়, সেটাকে আমি বলি ফটোফসফোরাইলেশন। তার মানে এই প্রথম দুই লাইন সংজ্ঞা হিসেবে, ক নাম্বার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পেইড এমসিকিউ। হুবহু লাইনটা তুলে দিবে, এখান থেকে প্রশ্ন আসবে। প্রশ্ন কিভাবে করতে পারবে? প্রশ্ন আসবে কোনো যৌগের সাথে ফসফেট সংযুক্তি প্রক্রিয়াকে কি বলে? উত্তর হবে ফসফোরাইলেশন। বলবে যে আলোক শক্তি ব্যবহার করে ফসফোরাইলেশন প্রক্রিয়াকে কি বলে? ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। সামগ্রিকভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির যে প্রক্রিয়া সেটাকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। আশা করি এই এমসিকিউটা বা ক নাম্বারে আসলে আমি ভুল করব না। তোমাকে জানতে হবে এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম ফটোফসফোরাইলেশন সম্পর্কে ধারণা দেন কে? বিজ্ঞানী আর্নন এবং তার সহকর্মীগণ সর্বপ্রথম ফটোফসফোরাইলেশন সম্পর্কে ধারণা দেন। কত সালে? 1957, ঠিক আছে। এবার এই ফটোফসফোরাইলেশন আসলে দুইভাবে হতে পারে। হতে পারে সেটা অচক্রিয় প্রক্রিয়ায়, হতে পারে সেটা চক্রীয় প্রক্রিয়ায়, ঠিক আছে। তার মানে ফটোফসফোরাইলেশন কয়ভাবে হতে পারে? ফটোফসফোরাইলেশনও দুইভাবে হতে পারে, হয় অচক্রিয় অথবা চক্রীয়, ঠিক আছে। আমরা তাহলে এখন সেই অচক্রিয় ফটোফসফোরাইলেশন এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন সেটা ধারাবাহিকভাবে জানবো। এবার তুমি আমাকে একটা কথা বলো, সেই কথাটা হচ্ছে এই যে ফটোফসফোরাইলেশনের উদ্দেশ্য কি?
ফটোফসফোরাইলেশনের উদ্দেশ্য হচ্ছে এটিপি তৈরি, ঠিক আছে। যেহেতু আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। তার মানে ফটোফসফোরাইলেশন আবার দুই রকমের, চক্রীয় এবং অচক্রীয়। তার মানে এই চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন, এই দুইটা ফটোফসফোরাইলেশনের উদ্দেশ্যই হচ্ছে এটিপি তৈরি। সেটা মাথায় রেখে আমরা তাহলে চলে আসব অচক্রীয় ফটোফসফোরাইলেশনে। এইচএসসি স্টুডেন্টরা জানে যে এই অচক্রীয় ফটোফসফোরাইলেশন এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন এটা হচ্ছে একদম পেইড সিকিউ। তার মানে এখান থেকে সিকিউ অলমোস্ট প্রত্যেকবারই আসে, ঠিক আছে। আর এর ভিতর থেকে কিছু ইনফরমেশন আছে যেটা হচ্ছে এমসিকিউ হিসেবে এইচএসসি এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, কিন্তু সেই এমসিকিউগুলো উত্তর করার জন্য তোমার সামগ্রিক প্রক্রিয়াটা জানা থাকা জরুরি। তো আমরা সেই কারণে সামগ্রিক প্রক্রিয়াটা আলোচনা করব। দেখো, সবার প্রথম চলে আসবো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। বলা হচ্ছে যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 2 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় সেখানে ফিরে না গিয়ে ফটোসিস্টেম 1-এ চলে আসে তাকে বলা হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আমি এর মানে আসলে কিছুই বুঝি নাই, তাই না? খুব সহজ, আমি তোমাকে বলি। দেখো, বলা হচ্ছে যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় যেহেতু অচক্রীয়, তার মানে কোনো চক্র সম্পাদন হবে না, তার মানে যেখান থেকে উৎক্ষিপ্ত হয়েছিল বা যেখান থেকে বের হয়েছিল সে আবার ঘুরে সেখানে আসবে না। যেহেতু যদি আসতো তখন সেটাকে আমি কি বলতাম? সেটাকে আমি চক্রীয় বলতাম। তার মানে এক জায়গা থেকে বের হবে, সেটা ঠিক ওখানে ফিরে না এসে করবে কি, সেটা অন্য কোনো একটা জায়গায় চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে, যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 2 হতে, তার মানে আমি ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 জেনে এসেছি। ফটোসিস্টেম 2 হতে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয় এবং সেই উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় সেখানে ফিরে না গিয়ে, সেখানে বলতে কোথায়, পুনরায় ফটোসিস্টেম 2-তে ফিরে না গিয়ে ফটোসিস্টেম 1-এ চলে আসে, তাকে বলা হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তার মানে ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন নির্গত হবে, সেটা ফটোসিস্টেম 1-এ চলে আসবে, ঠিক আছে। বুঝতেই পারছি এই প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 উভয়ই কি অংশগ্রহণ করে। খুবই গুরুত্বপূর্ণ, নিচের কোন ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় দুই ফটোসিস্টেমই অংশগ্রহণ করে? উত্তর কি হবে? অচক্রীয় ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। এবার আমরা হচ্ছে এই অচক্রীয় ফটোফসফোরাইলেশনের ধাপগুলো জানব। তাহলে দেখি বইয়ের সর্বপ্রথম কি বলা আছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। বলা হচ্ছে ফটোসিস্টেম 2 এর ক্লোরোফিল অণু আলোক শক্তি শোষণ করে। শোষিত আলোক শক্তি এক অণু থেকে অন্য অণুতে স্থানান্তরিত হয়ে শেষ পর্যন্ত বিক্রিয়া কেন্দ্র P680-তে গিয়ে পৌঁছায়। কি কথা বললো? যদি আমি একটু খাতাটা খেয়াল করি, দেখো এই যে এটা হচ্ছে আমার ফটোসিস্টেম 2, আমি আপাতত আর কিছু জানি না, ঠিক আছে। এই যে ফটোসিস্টেম 2, এই ফটোসিস্টেম 2 এর মধ্যে এখানে কি আছে? এখানে ক্লোরোফিল অণু আছে, ঠিক আছে। এই যে ফটোসিস্টেম 2 এর মধ্যে বিদ্যমান ক্লোরোফিল অণু। তাহলে এই ফটোসিস্টেম 2 এর মধ্যে বিদ্যমান ক্লোরোফিল অণু তারা কি করে? তারা হচ্ছে সূর্যালোক শোষণ করে, ঠিক আছে। তারা সূর্যালোক শোষণ করে এবং এই শোষিত আলোকরশ্মি সেটা কি করে? সেটা হচ্ছে এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হয়ে, তার মানে ক্লোরোফিলের মাধ্যমে স্থানান্তরিত হয়ে পরবর্তীতে কোথায় গিয়ে পৌঁছায়? সেটা বিক্রিয়া কেন্দ্রে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। এই হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। ধরে নিলাম এই আমার বিক্রিয়া কেন্দ্রে বিদ্যমান বাহক বা কোষগুলো, ঠিক আছে। তাহলে তারা হচ্ছে কি করলো? সেই আলোকরশ্মিটাকে শোষণ করলো, শোষণ করে সেই আলোকরশ্মি বিক্রিয়া কেন্দ্রে গিয়ে পৌঁছালো। তাহলে দেখো বইয়ের মধ্যে ঠিক সেটাই বলা হয়েছে, ফটোসিস্টেম 2 এর ক্লোরোফিল অণু আলোক শক্তি শোষণ করে। এই যে আলোক শক্তি শোষণ করলো সেটাকে আমি বললাম স্টেপ 1। পরবর্তীতে সেই শোষিত আলোক শক্তি এক অণু থেকে অন্য অণুতে স্থানান্তরিত হয়ে শেষ পর্যন্ত বিক্রিয়া কেন্দ্রে গিয়ে পৌঁছায়। এই যে বিক্রিয়া কেন্দ্রে গিয়ে পৌঁছালো এটাকে আমি বলবো স্টেপ 2, ঠিক আছে। এবার খেয়াল করো, ফটোসিস্টেম 2 যেহেতু সে অধিকাংশ ক্ষেত্রে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি শোষণ করে, এই কারণে আমি ফটোসিস্টেম 2 কে বলবো P680
এইটি, তার মানে ফটোসিস্টেম 2 এর যে বিক্রিয়া কেন্দ্র আছে তাকে আমি কি বলবো, P680। ঠিক আছে, তার মানে আমার স্টেপ 1 স্টেপ 2 হলো। এইবার হবে কি, খেয়াল করো, এই যে এখানে আলোক শক্তি শোষিত হলো, এই আলোক শক্তি শোষিত হয়ে করবে কি, এই যে বিক্রিয়া কেন্দ্রের মধ্যে থাকা ইলেকট্রন, সেই ইলেকট্রন শক্তি শোষণ করে কক্ষপথ থেকে উৎক্ষিপ্ত হবে। ঠিক আছে, আমি কেমিস্ট্রিতে পড়ে এসেছিলাম ইলেকট্রন কি করে, শক্তি শোষণ করে নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে কি করে, গমন করে, চলে যায়, উৎক্ষিপ্ত হয়। এখানে ঠিক সেই ঘটনাটাই ঘটবে। ফটোসিস্টেম 2 এর মাধ্যমে যে আলোক শক্তি শোষিত হয়েছিল তার মাধ্যমে কি হবে, এই যে বিক্রিয়া কেন্দ্র থেকে দুইটা ইলেকট্রন কি করবে, নির্গত হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো এখান থেকে কি হলো, দুইটা ইলেকট্রন বাইরের দিকে নির্গত হলো। ঠিক আছে, এবার এই যে ইলেকট্রন নির্গত হলো সেই ইলেকট্রনগুলোকে ধরবে কে, আমি জানি যে হচ্ছে গত লেকচার ভিডিওতে আমি পড়ে এসেছিলাম কিছু ধারাবাহিক ইলেকট্রন বাহক আছে যারা হচ্ছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ইলেকট্রনকে ক্যারি করে বা ক্যারিয়ার হিসেবে কাজ করে। তার মানে এখন আমার আসবে সেই বাহকগুলো সম্পর্কিত আলোচনা। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, বিক্রিয়া কেন্দ্র শক্তিকৃত ইলেকট্রনকে গ্রহীতার কাছে পাঠাতে পারে। তার মানে এই যে বিক্রিয়া কেন্দ্রের মধ্যে ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনগুলো হচ্ছে শক্তিকৃত ইলেকট্রন, কারণ সে আলোক শক্তিকে শোষণ করেছে, এবং সেই ইলেকট্রন উৎক্ষিপ্ত হচ্ছে। পরবর্তীতে বিক্রিয়া কেন্দ্র করবে কি, সেই উৎক্ষিপ্ত বা নির্গত ইলেকট্রনটাকে গ্রহীতা বা ইলেকট্রন বাহকের কাছে পাঠাবে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী পেজে বলা হচ্ছে এই যে P680 বিক্রিয়া কেন্দ্র 680 থেকে কি হয়, শক্তিকৃত দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়। এটাকে আমি বলবো স্টেপ 3। তার মানে আমার স্টেপ 1 ছিল, বলো তো কি, স্টেপ 1 ছিল হচ্ছে ফটোসিস্টেম 2 এর ক্লোরোফিলগুলো আলোক শক্তিকে শোষণ করবে। স্টেপ 2 ছিল যে সেই আলোক শক্তি এক অণু থেকে অন্য অণুতে স্থানান্তরিত হয়ে বিক্রিয়া কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে, এবং স্টেপ 3 হচ্ছে সেই আলোক শক্তি শোষণের মাধ্যমে বিক্রিয়া কেন্দ্রে বিদ্যমান ইলেকট্রন কি হবে, উৎক্ষিপ্ত হবে। ঠিক আছে, এবার এই যে ইলেকট্রন উৎক্ষিপ্ত হলো এটাকে কে সর্বপ্রথম গ্রহণ করবে, ওই যে বললাম ইলেকট্রন গ্রহীতা প্রয়োজন, ইলেকট্রন বাহক প্রয়োজন। সর্বপ্রথম এই উৎক্ষিপ্ত ইলেকট্রনটাকে গ্রহণ করবে কে, গ্রহণ করবে ফিওফাইটিন। ঠিক আছে, তার মানে দেখো আরেকবার একটু খাতাটা দেখছি আমি, এই যে ফটোসিস্টেম 2 P680 এখান থেকে দুইটা ইলেকট্রন নির্গত হয়েছিল, সেই দুইটা ইলেকট্রনকে কে গ্রহণ করবে, সেই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করবে ফিওফাইটিন। ঠিক আছে, এই যে ফিওফাইটিনকে আমি প্রকাশ করলাম কি দিয়ে, প্রকাশ করলাম আমি PH দিয়ে। ঠিক আছে, এবার দেখো ফিওফাইটিন করলো কি, সেই উৎক্ষিপ্ত ইলেকট্রনটাকে গ্রহণ করলো। পরবর্তীতে কি করবে, সে তো ইলেকট্রনকে নিজের মধ্যে রেখে দিবে না, সে শুধুমাত্র বাহক, তার মানে সে পাস করে দিবে। তার মানে পরবর্তীতে এই যে ফিওফাইটিন সে করবে কি, সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে সেই ইলেকট্রনটা পরবর্তীতে আবার কে গ্রহণ করবে, দেখি পরবর্তীতে কে গ্রহণ করে, পরবর্তীতে সেই ইলেকট্রনটা গ্রহণ করে হচ্ছে প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইননকে প্রকাশ করলাম PQ দিয়ে। ঠিক আছে, এবার এই যে ফিওফাইটিনের গ্রহণ করার বিষয়টা, এটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে উল্লেখ করেনি। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছিল, যে P680 অরবিটাল হতে শক্তিকৃত দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়, যেটা হচ্ছে নিকটস্থ ইলেকট্রন গ্রহীতা ফিওফাইটিন কর্তৃক গৃহীত হয়, যেটা আসলে ছকে দেখায়নি ওরা। পরবর্তীতে কি হচ্ছে দেখো, এই ফিওফাইটিন থেকে ইলেকট্রন পরবর্তীতে কিসে স্থানান্তরিত হবে, ফিওফাইটিন থেকে সেই ইলেকট্রনটা বা সেই দুইটা ইলেকট্রন স্থানান্তরিত হবে আসলে প্লাস্টোকুইননে। ঠিক আছে, এ দেখো ইলেকট্রনটা প্লাস্টোকুইননে স্থানান্তরিত হয়ে গেল। তার মানে ইলেকট্রন এখন কোথায় আছে, ইলেকট্রনটা এখন অবস্থান করছে প্লাস্টোকুইননে। এবার একটা বিষয় খেয়াল করো, এই যে বিক্রিয়া কেন্দ্র থেকে যেহেতু দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছিল, তার মানে এখন বিক্রিয়া কেন্দ্রে কি ঘটেছে, এখন এই বিক্রিয়া কেন্দ্রে দুইটা ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে, তাই না? যেহেতু বিক্রিয়া কেন্দ্র থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে গিয়েছিল, তার মানে এখানে এখন ইলেকট্রন ঘাটতি দেখা দিয়েছে। এখন সেই ইলেকট্রন ঘাটতি তো পূরণ করতে হবে, তাহলে সেই ইলেকট্রন ঘাটতিটা এখন পূরণ হবে কিভাবে? এই ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য আমার নিয়ে আসতে হবে যে টার্ম, সেটা হচ্ছে পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস অফ ওয়াটার, যেটা হচ্ছে আমি গত লেকচার ভিডিওতে পড়ে এসেছিলাম। আমি কিন্তু জানি
এই যে উদ্ভিদ তার মূলরুমের সাহায্যে যেই পানিটা শোষণ করছে সেটা হচ্ছে ভেঙে যাচ্ছে আলোর সংস্পর্শে, ভেঙে গিয়ে যেন কি কি হচ্ছিল খেয়াল করে দেখো যদি তোমার মনে থাকে। এই যে এক অণু পানি, সেটা ভেঙে গিয়ে কি হচ্ছিল, সেটা ভেঙে গিয়ে আমার ফরমেশন হচ্ছিল প্রোটন, ফরমেশন হচ্ছিল ইলেকট্রন এবং ফরমেশন হচ্ছিল অক্সিজেন, তাই তো? দেখো তাহলে ঠিক এই কথাটাই বইয়ের মধ্যেও বলা আছে। এই যে এই চিত্রের মধ্যে দেখো এক অণু পানি, এটা ভেঙে কি হচ্ছিল, এটা ভেঙে দুইটা ইলেকট্রন ফরমেশন হচ্ছিল, দুইটা হাইড্রোজেন আয়ন অর্থাৎ দুইটা প্রোটন ফরমেশন হচ্ছিল এবং হাফ অণু অক্সিজেন ফরমেশন হচ্ছিল। তাহলে ঠিক এই জিনিসটাই আমি এখানে এখন কি করব, লিখে নিব। দেখো হাফ অণু অক্সিজেন, তারপর দুইটা প্রোটন এবং হচ্ছে দুইটা ইলেকট্রন। এই যে পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস অফ ওয়াটারের মাধ্যমে দুইটা ইলেকট্রন উৎপন্ন হলো, সেই দুইটা ইলেকট্রনই কি করবে, সেই দুইটা ইলেকট্রনই আসলে বিক্রিয়া কেন্দ্রে এসে ইলেকট্রনের যে ঘাটতি হয়েছিল সেই ঘাটতি কি করবে, সেই ঘাটতি পূরণ করবে। ঠিক আছে। আর এই যে হাফ অণু অক্সিজেন, সেই হাফ অণু অক্সিজেনটাই কি করবে, সেই হাফ অণু অক্সিজেনটাই কোথায় যাবে, সেটা বায়ুতে যাবে। তার মানে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমি যে অক্সিজেনটা পাই, সেই অক্সিজেনটা যেন কোথা থেকে আসে, সেই অক্সিজেনটা পানির সালোক বিভাজন থেকে আসে এবং এই যে সালোক বিভাজনের ফলে যে অক্সিজেন তৈরি হলো সেটাই কোথায় গেল, সেটাই বায়ুতে গেল। এখনো তুমি কাকে ব্যবহার করোনি, এখনো তুমি ব্যবহার করোনি এই প্রোটনকে। ঠিক আছে, এটাকে আমি এখন ব্যবহার করিনি, এটাকে আমি এই অবস্থাতেই রেখে দিলাম। এবার আমরা চলে আসি ওই যে আমরা যেখান থেকে রেখে এসেছিলাম, অর্থাৎ প্লাস্টোকুইননে এখন কি ছিল, সেই ইলেকট্রনটা ছিল। পরবর্তীতে প্লাস্টোকুইননও করবে কি, যেহেতু এটা একটা ধারাবাহিক চেইন, সে করবে কি, তারা শুধুমাত্র ইলেকট্রনটাকে পাস করে দিচ্ছে। তার মানে প্লাস্টোকুইনন এখন সেই ইলেকট্রনটা পাস করে দিবে পরবর্তী যে ইলেকট্রন গ্রাহক তাকে। তাহলে দেখি আমাদের পরবর্তী ইলেকট্রন গ্রাহকটাকে, আমাদের পরবর্তী ইলেকট্রন গ্রাহকটা হচ্ছে সাইটোক্রোম এফ। দেখেছো, এই প্লাস্টোকুইনন সে পরবর্তীতে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে কাকে, সাইটোক্রোম এফ কে। দেখো ঠিক এই কথাটাই এখানে বলা হচ্ছিল যে এই যে আমরা মাত্র কিন্তু এটাই পড়ে আসলাম যে দেখো P680 হতে দুইটা ইলেকট্রন যখন উৎক্ষিপ্ত হয় সেটা তখন কে গ্রহণ করে, সেটা ফিওফাইটিন গ্রহণ করে। এবং তখন যেহেতু ইলেকট্রন ঘাটতি হয়েছে, সেই ঘাটতি পূরণ করবে কিভাবে, পানির ভাঙনের ফলে দুইটা ইলেকট্রন সৃষ্টি হয়, যেটা হচ্ছে P680 এসে ইলেকট্রন ঘাটতিটা পূরণ করে। ঠিক আছে, পরবর্তীতে এই ফিওফাইটিন থেকে ইলেকট্রন যেন কে গ্রহণ করে, আমি জেনে এসেছি, পরবর্তীতে ফিওফাইটিন থেকে ইলেকট্রনটা গ্রহণ করে প্লাস্টোকুইনন। ঠিক আছে, দেখো ফিওফাইটিন হতে ইলেকট্রন দুটি সাথে সাথে কি হয়, প্লাস্টোকুইননে স্থানান্তরিত হয়। ঠিক আছে, এবার তাহলে এখানে আমি করতে পারি কি, এইটাকে আমি বলবো স্টেপ 4, এটাকে আমি বলবো স্টেপ 5। তার মানে স্টেপ 4-এ কি হয়েছিল, স্টেপ 4-এ হয়েছিল যে ঠিক স্টেপ 3-তে দুইটাই উৎক্ষিপ্ত ইলেকট্রন গ্রহণ করেছিল ফিওফাইটিন, যার ফলে বিক্রিয়া কেন্দ্রে ইলেকট্রন ঘাটতি হয়েছিল। স্টেপ 4-এ হয়েছে কি, পানির ভাঙনের ফলে দুইটা ইলেকট্রন তৈরি হয়েছে, যেটা হচ্ছে আবার বিক্রিয়া কেন্দ্রে এসে সেই ঘাটতিটা পূরণ করেছে। আর পরবর্তীতে স্টেপ 5টা হচ্ছে যে ওই যে উৎক্ষিপ্ত যেই দুইটা ইলেকট্রন যে হচ্ছে ফিওফাইটিন গ্রহণ করেছিল, সেই ইলেকট্রনটা পরবর্তীতে স্থানান্তরিত হয়েছে কোথায়, প্লাস্টোকুইননে। তার মানে স্টেপ 5-এর পরে স্টেপ 6 কি, যে পরবর্তীতে প্লাস্টোকুইনন তার ইলেকট্রনটা কাকে প্রদান করে দেয়, প্লাস্টোকুইনন থেকে সেই ইলেকট্রনটা চলে আসে সাইটোক্রোম এফ এ। তার মানে এটা হচ্ছে স্টেপ 6। তাহলে দেখো খুব সহজ, এই যে প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রনটা কোথায় চলে আসবে, ইলেকট্রনটা চলে আসবে হচ্ছে সাইটোক্রোম এফ এ, তাই তো? এবার একটা বিষয় খেয়াল করো, এই যে এখানে দুইটা ইলেকট্রন চলে আসলো। এবার এই যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ এ আসার সময় ইলেকট্রন যে হচ্ছে ছেড়ে দিল, এই নির্গমনের ফলে যে শক্তি উৎপন্ন হলো, সেই শক্তিকে ব্যবহার করে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ফরমেশন হয় এটিপি। তার মানে ঠিক কি কথা বললাম, দেখো বলা হচ্ছে প্লাস্টোকুইনন থেকে যখন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সেটা সাইটোক্রোম এফ এ আসলো, তখন হলো কি, সেই শক্তিটা ব্যবহার করে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় এটিপি। ঠিক আছে, তার মানে এই যে আমার এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট মিলে
কি তৈরি হয়? তৈরি হয় হচ্ছে এটিপি। তার মানে এই যে আমার একটা উদ্দেশ্য যে ফটোফসফোরেশন প্রক্রিয়ায় আমি এটিপি তৈরি করব, দেখো এখানে আমার উদ্দেশ্যের আমি আসলে সার্থকতা দেখতে পাচ্ছি। কি হচ্ছে এখানে? এখানে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হচ্ছে এটিপি, যখন প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রনটা সাইটোক্রোম এফে আসছে। পরবর্তীতে ওই যে বললাম তারা সবাই হচ্ছে ক্যারিয়ার, তারা শুধুমাত্র সেটা বাহক হিসেবে কাজ করছে। দেখো সাইটোক্রোম এফ থেকেও কি হবে? সেও ইলেকট্রনটাকে ছেড়ে দিবে এই চেইনের মাধ্যমে, ইলেকট্রনটা তারপর কোথায় চলে আসবে? সে চলে আসবে প্লাস্টোসায়ানিনে। ঠিক আছে, সে চলে আসছে কোথায়? প্লাস্টোসায়ানিনে। ঠিক আছে, এই যে প্লাস্টোসায়ানিনে আসলো, তারপর প্লাস্টোসায়ানিন করবে কি? প্লাস্টোসায়ানিনও সেই ইলেকট্রনটা পরবর্তীতে পাস করে দিবে। তো সেটা আমরা জানবো। আপাতত ধরে রাখলাম যে ইলেকট্রনটা কোথায় আছে? ইলেকট্রনটা বর্তমানে প্লাস্টোসায়ানিনে অবস্থান করছে। ঠিক আছে, এবার যদি তাই হয় আমরা খেয়াল করব ফটোসিস্টেম ওয়ানের ভূমিকাটা কি। একইভাবে দেখো, এই হচ্ছে আমার ফটোসিস্টেম ওয়ান। এই যে ফটোসিস্টেম ওয়ানের মধ্যে বিদ্যমান এটা কি? এরা হচ্ছে ফটোসিস্টেম ওয়ানের মধ্যে বিদ্যমান ক্লোরোফিল অণু। ঠিক আছে, এবার এই ক্লোরোফিল অণুগুলোও কি করবে? এই ক্লোরোফিল অণুগুলো আসলে সূর্যের আলোক শক্তিকে শোষণ করবে। এই যে এরা হচ্ছে সূর্যের আলোক শক্তি কি করলো? শোষণ করলো, এবং এই শোষিত আলোক শক্তি কোষের মাধ্যমে পাস হয়ে হয়ে শেষ পর্যন্ত কোথায় যাবে? সেটাও হচ্ছে এইভাবে ধরলাম যে বিক্রিয়া কেন্দ্রে গিয়ে পৌঁছালো। ঠিক আছে, এই বিক্রিয়া কেন্দ্রকে আমি কি বলবো? ফটোসিস্টেম ওয়ানে যেহেতু অধিকাংশ ক্ষেত্রে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলোক শোষিত হয়, এই কারণে সেটাকে আমি বলবো বিক্রিয়া কেন্দ্রকে P700। ঠিক আছে, তার মানে এবার দেখো আলোক শক্তি শোষিত হলো, সেটা কোষের মাধ্যমে পাস করে করে বিক্রিয়া কেন্দ্রে গিয়ে পৌঁছালো। এর ফলে হলো কি? এই বিক্রিয়া কেন্দ্র থেকেও দুইটা ইলেকট্রন কি হলো? উৎক্ষিপ্ত হয়ে গেল। ঠিক আছে, বিক্রিয়া কেন্দ্রের মধ্যে যে ইলেকট্রনটা ছিল সে শক্তি পেয়ে নিম্নের কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে লাফ দিল বা উৎক্ষিপ্ত হয়ে গেল। তার মানে এখানেও কি হলো? দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে গেল। এবার আমাকে বলো, এই যে P700 থেকে দুইটা ইলেকট্রন যে উৎক্ষিপ্ত হয়ে গেল, এখানেও কি দেখা দিল? ইলেকট্রন ঘাটতি দেখা দিল, রাইট? তার মানে এই যে ইলেকট্রন ঘাটতি, সেই ঘাটতিটা এবার পূরণ করবে কে? এই যে তোমার প্লাস্টোসায়ানিনে ফটোসিস্টেম 2 থেকে চক্রাকারে যে ইলেকট্রনটা এসে উপস্থিত হয়েছিল, সেই ইলেকট্রনটা দেখো ফটোসিস্টেম 1 বিক্রিয়া কেন্দ্রে এসে কি করবে? সেই ঘাটতিটা পূরণ করবে। ঠিক আছে, তার মানে ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন কোথায় চলে আসলো? ঘাটতি পূরণের জন্য ফটোসিস্টেম 1 চলে আসলো, এবং ফটোসিস্টেম 1 আলাদাভাবে শক্তি শোষণ করে কি করলো? সে হচ্ছে ইলেকট্রন উৎক্ষিপ্ত করলো। পরবর্তীতে দেখা যাক সেই ইলেকট্রন নিয়ে আমরা কি করতে পারি। এবার খেয়াল করো, এই যে ফটোসিস্টেম 1 এর বিক্রিয়া কেন্দ্র P700, এখান থেকে ইলেকট্রন যে উৎক্ষিপ্ত হলো বা বাইরে নির্গত হলো, সেই ইলেকট্রনটা কি করবে? সেই ইলেকট্রনটাও অবশ্যই কি একজন ইলেকট্রন গ্রহীতা, সে সেটাকে গ্রহণ করবে। সেই ইলেকট্রন গ্রহীতাটাকে, সেটা হচ্ছে ফেরিডক্সিন, সে হচ্ছে FD দিয়ে আমরা প্রকাশ করি। তার মানে ফটোসিস্টেম 1 থেকে যে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয় সেটা কে গ্রহণ করে? সেটা গ্রহণ করে হচ্ছে ফেরিডক্সিন। এবার এতটুকু পর্যন্ত তুমি যদি খাতায় বোঝো, আমি একটু বইয়ে কোরিলেট করতে চাই। দেখো আমরা স্টেপ 6 পর্যন্ত বইয়ে পড়ে এসেছিলাম। বলা হচ্ছিল এই যে ঠিক এখানটায় ছিলাম যে প্লাস্টোকুইনন কি করে? তার ইলেকট্রন সাইটোক্রোম F কে প্রদান করে পুনরায় ফিওফাইটিন হতে ইলেকট্রন গ্রহণের জন্য প্রস্তুত হয়। তার মানে এই যে প্লাস্টোকুইনন, সে হচ্ছে কি করে? সাইটোক্রোম F কে তার ইলেকট্রনটা দিয়ে দেয়। কেন? কারণ তাকে আবার খালি হতে হবে, তাকে কি করতে হবে? বিক্রিয়া কেন্দ্র থেকে আসা ইলেকট্রনটা আবার গ্রহণ করতে হবে। এবার দেখো কি বলা হচ্ছিল, যে এই যে প্লাস্টোকুইনন যখন সাইটোক্রোম F কে ইলেকট্রনটা দেয়, তখন যে শক্তি নির্গত হয় সেটা দিয়ে কি হয়? এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। তার মানে এই যে এখানে ইলেকট্রন পাস করার সময় যে শক্তি তৈরি হয়েছিল, সেটা এডিপিকে ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত করে এটিপি তৈরি করে ফেলেছে। ঠিক আছে, এই যে এটিপি তৈরির প্রক্রিয়া, সেটাকে আমি কি বলতে পারি? স্টেপ 7। ঠিক আছে, পরবর্তীতে দেখো কি হয়, এই যে সাইটোক্রোম F, সে এবার কি করে? সেই ইলেকট্রন দুটিকে প্লাস্টোসায়ানিনকে পাস করে দেয়। ঠিক আছে, এটাকে আমি কি বলতে পারি? স্টেপ 8। দেখেছো, সাইটোক্রোম F শুধুমাত্র ইলেকট্রন কি করলো? প্লাস্টোসায়ানিনকে পাস করে দিল, যেটা হচ্ছে আমার স্টেপ 8।
পরবর্তীতে দেখো কি করছে, যে প্লাস্টোসায়ানিন ফটোসিস্টেম 1-এর P700-কে ইলেকট্রন প্রদান করে। পরবর্তীতে এই যে প্লাস্টোসায়ানিন সে কি করছে, ফটোসিস্টেম 1-এর P700 বা বিক্রিয়া কেন্দ্রকে ইলেকট্রন প্রদান করছে। কেন? কারণ হচ্ছে ফটোসিস্টেম 1 কর্তৃক আলোক শক্তি শোষণের ফলে P700 বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল এ অণুর অরবিট হতে দুটি শক্তিকৃত ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে গিয়েছে। তার মানে এটা কি কঠিন কথা বললো, খেয়াল করো। আমি এটা তো বুঝতে পারলাম যে স্টেপ 9-এ কি হবে, স্টেপ 9-এ হবে প্লাস্টোসায়ানিন দুইটা ইলেকট্রন প্রদান করবে P700-কে। কেন? কারণটা হচ্ছে দেখো ইতোমধ্যে কি ঘটনা ঘটে গেছে, আমরা এখানে হোল্ড করেছিলাম। কেন? ইতোমধ্যে কি ঘটে গেছে, ফটোসিস্টেম 1 কর্তৃক আলোক শক্তি শোষণের ফলে। তার মানে এই যে ফটোসিস্টেম 1 সে কি করেছে, আলোক শক্তিকে শোষণ করেছে, ক্লোরোপ্লাস্টের মাধ্যমে আলোক শক্তিকে শোষণ করেছে, এবং এই শোষণের ফলে কি হয়েছে, P700 বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল এ অণুর অরবিট হতে দুটি শক্তিকৃত ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে গেছে। তার মানে এই বিক্রিয়া কেন্দ্রের অরবিট হতে কি হয়েছে, দুইটা ইলেকট্রন শক্তি গ্রহণের মাধ্যমে শক্তিকৃত হয়ে সে উৎক্ষিপ্ত হয়ে গেছে, সে বাইরে নির্গত হয়ে গেছে। দেখো সে আসলে কি বাইরে নির্গত হয়ে গেছে। ঠিক আছে, এর ফলে কি হয়েছে, এই বিক্রিয়া কেন্দ্রে ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে। ঠিক আছে, ঠিক এই কথাটাই বলা হচ্ছে যে বিক্রিয়া কেন্দ্রে এখানে কি হচ্ছে, ইলেকট্রনের একটা ঘাটতি দেখা দিচ্ছে। সেই ঘাটতি পূরণের জন্যই প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রনটা কোথায় চলে এসেছে, ফটোসিস্টেম 1-এর বিক্রিয়া কেন্দ্রে চলে এসেছে। ঠিক আছে, তার মানে এই যে উৎক্ষিপ্ত হওয়ার ফলে এটাকে আমি বলতে পারি স্টেপ 10। এবার আমরা চলে আসবো স্টেপ 11-এ। সেটা আমি বলেছিলাম যে এই যে P700 থেকে যেই দুইটা উৎক্ষিপ্ত ইলেকট্রন সেটাকে কে গ্রহণ করবে, সেটাকে গ্রহণ করবে ফেরিডক্সিন। ঠিক আছে, তার মানে এই যে আমাদের স্টেপ 11 ছিল যে P700 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রনকে কে গ্রহণ করে, ফেরিডক্সিন নামক ইলেকট্রন বাহক। এবার পরবর্তীতে দেখি আমি স্টেপ 12-এ আসলে কি হয়। দেখো কি বলছে, পরবর্তীতে সেই ফেরিডক্সিন থেকে ইলেকট্রন গ্রহণ করে কে, NADP রিডাকটেস। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে পরবর্তীতে এই ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটা কে গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করছে NADP রিডাকটেস। ঠিক আছে, দেখো এই যে NADP রিডাকটেস কি করলো, সে সেই ইলেকট্রনটা গ্রহণ করলো। তার মানে ইলেকট্রন সেই চেইনের মাধ্যমে বাহিত হয়ে এখন কোথায় আছে, সেই ইলেকট্রনটা এখন আছে হচ্ছে NADP রিডাকটেসে। এই পর্যন্ত তুমি মনে রাখো, এটাই হচ্ছে আমার স্টেপ 12। ঠিক আছে, পরবর্তীতে দেখো সেই NADP রিডাকটেস এবার কি করে, সর্বশেষ স্টেপ যেটা হচ্ছে স্টেপ 13, খুবই গুরুত্বপূর্ণ। সেই NADP রিডাকটেস যেটা করে সে হচ্ছে পাতার মধ্যে বিদ্যমান NADP, এবং মনে আছে এই যে ফটোলাইসিস অফ ওয়াটারের ফলে আমার এই যে সৃষ্ট প্রোটন যেটাকে আমি এখনো ব্যবহার করিনি, সে হচ্ছে সবগুলো জিনিসকে একসাথে মিলিয়ে NADP থেকে তৈরি করে NADPH2। তার মানে কি কথা বললাম, দেখো ফেরিডক্সিন থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রনটা গ্রহণ করলো কে, NADP রিডাকটেস। তার মানে এখন NADP রিডাকটেসের মধ্যে কি আছে, দুইটা ইলেকট্রন আছে। ঠিক আছে, এই যে দুইটা ইলেকট্রন। এবার পাতার মধ্যে একটা উপাদান থাকে যেটা হচ্ছে শুধুমাত্র NADP। তার মানে এই যে দুইটা ইলেকট্রন, এই যে পাতার মধ্যে বিদ্যমান NADP, এবং এই যে ফটোলাইসিস অফ ওয়াটারের ফলে সৃষ্ট প্রোটন বা সৃষ্ট হাইড্রোনিয়াম আয়ন বা সৃষ্ট হাইড্রোজেন আয়ন, সেটাও কি হয়, বাহিত হয়। বাহিত হয়ে কোন পর্যন্ত যায়, সেটা এইভাবে বাহিত হয়ে NADP রিডাকটেস পর্যন্ত যায়। পরবর্তীতে এই প্রোটন, এই ইলেকট্রন এবং NADP এই তিনটা সামগ্রিকভাবে বিক্রিয়া করে কি তৈরি করে, সামগ্রিকভাবে তারা বিক্রিয়া করে তৈরি করে NADP H যোগ H প্লাস, তার মানে NADPH2। এবার দেখো আমার উদ্দেশ্য সফলকাম হয়ে গেছে, কেননা আমার অচক্রিয় ফটোফসফোরাইলেশনের উদ্দেশ্যই ছিল আমি কি করব, আমি এটিপি তৈরি করব, এবং আমি কি করব, আমি NADPH2 তৈরি করব। ঠিক আছে, তার মানে আমার প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F-এ ইলেকট্রন প্রদানের সময় যে শক্তি নির্গত হয়েছিল সেই শক্তি ব্যবহার করে আমি ADP সহায়তায় এবং ইনঅর্গানিক ফসফেটে যুক্ত করে ATP তৈরি করে ফেলেছিলাম, এবং সর্বশেষ চক্র শেষ করে আমি কি করেছিলাম, NADP রিডাকটেসের মাধ্যমে
এই যে দুইটা ইলেকট্রন, এই যে ফটোলাইসিস অফ ওয়াটারের ফলে সৃষ্ট প্রোটন, তাদের সহায়তায় এনএডিপিকে বিজারিত করে আমি তৈরি করে ফেললাম NADPH2। তার মানে সর্বশেষ ধাপের মাধ্যমে আমি কি করলাম, আমি NADPH2 তৈরি করলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমার সামগ্রিকভাবে অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। দেখো এখানে তাহলে এটাকে আমি কেন অচক্রীয় বলছি তুমি বুঝতেই পারছো, যে ফটোসিস্টেম 2 হতে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছিল, কিন্তু পুনরায় সেটা ফটোসিস্টেম 2 এ ফিরে না গিয়ে ফটোসিস্টেম 1 এ চলে এসেছে, তাই তো? তাই না ব্যাপারটা? একদম এই যে ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছিল, কিন্তু সেই ইলেকট্রন কি করলো, সে হচ্ছে পুনরায় ফটোসিস্টেম 2 তে ফিরে না গিয়ে সে ফটোসিস্টেম 1 এ চলে এসেছে। কারণ আমি সেটাকে কি বলি, অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া বলি। তো আশা করি অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। এবার যেই বিষয়টা তোমাদের সমস্যা হবে সেটা হচ্ছে যে ভাইয়া বুঝলাম তো ভালো, কিন্তু আমি মনে রাখবো কিভাবে যে হচ্ছে উৎক্ষিপ্ত ইলেকট্রনটা সর্বপ্রথম ফিওফাইটিনে যাবে, তারপর প্লাস্টোকুইনন হয়ে সাইটোক্রোম F হয়ে প্লাস্টোসায়ানিন হয়ে P700 আসবে, তাই না? তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো, কিন্তু তোমার এই সিকোয়েন্সটা মনে রাখতে কষ্ট হবে। এর জন্যই হচ্ছে আমাদের ছন্দ, আমরা আগে পুরো বিষয়টা বুঝলাম, তারপর হচ্ছে সেই সিকোয়েন্সটা মনে রাখার জন্য আমরা ছন্দ ব্যবহার করব। দেখো মনে রাখার ছন্দটা খুব সহজ, ছন্দটা হচ্ছে PH PC 700 ফোন। খুবই অদ্ভুত একটা ছন্দ, বাট তুমি কয়েকবার পড়লে তুমি আর ভুলবে না। কি বললাম? PH PC 700 ফোন। তার মানে প্রথম পিএইচ দিয়ে কি হচ্ছে, পিএইচ দিয়ে হচ্ছে, আমি দেখো পুরো বিষয়টা একবার রিকল করে ফেলি, খুব সহজ। প্রথমে কি হবে, ফটোসিস্টেম টু করবে কি, আলোক শক্তি সূর্যালোক শোষণ করবে, সেটা ক্লোরোপ্লাস্টের মাধ্যমে বাহিত হয়ে বিক্রিয়া কেন্দ্রে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ P680 গিয়ে পৌঁছাবে, যার ফলে হবে কি, এই বিক্রিয়া কেন্দ্র হতে ইলেকট্রন শক্তিপ্রাপ্ত হয়ে সেটা উৎক্ষিপ্ত হবে, নির্গত হবে, এবং সেই ইলেকট্রনটা সর্বপ্রথম গ্রহণ করবে কে, পিএইচ, তাই তো, ফিওফাইটিন। পরবর্তীতে সেই ফিওফাইটিন ইলেকট্রনটা বা কাকে প্রদান করবে, সেই ইলেকট্রনটা পাস করে দিবে প্লাস্টোকুইননকে, অর্থাৎ পিএইচ পিতে কি হয়, প্লাস্টোকুইনন। পরবর্তীতে সিতে কি হচ্ছে, সেই প্লাস্টোকুইনন ইলেকট্রনটা কাকে পাস করে দিবে, সেই প্লাস্টোকুইনন ইলেকট্রনটা পাস করে দিবে সাইটোক্রোম F কে, সি ফর সাইটোক্রোম। এই যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F এ যাওয়ার যে প্রক্রিয়া, এই সময়ই তৈরি হবে কি, এটিপি। ঠিক আছে, ঠিক এই সময়টাতে আমি কি পাবো, একটা এটিপি পাবো। এবার দেখো পিএইচ পিসি হয়ে গেল, পরবর্তীতে সেই পিসির পরে আবার কি, পিসি, এটা দিয়ে কি হচ্ছে, সাইটোক্রোম F থেকে সেই ইলেকট্রনটা পাস করে দিবে প্লাস্টোসায়ানিনে, তার মানে এই পিসি স্ট্যান্ডস ফর প্লাস্টোসায়ানিন। পরবর্তীতে এই প্লাস্টোসায়ানিন করবে কি, এই প্লাস্টোসায়ানিন ওই যে বিক্রিয়া কেন্দ্র P700, সে হচ্ছে কি করেছিল, শক্তি শোষণ করে, সূর্যালোক শোষণ করে ওর মধ্যে থেকে দুইটা ইলেকট্রনকে অলরেডি সে বাইরে উৎক্ষিপ্ত করে দিয়েছিল, নির্গত করেছিল। তার মানে এই যে প্লাস্টোসায়ানিন, সে করবে কি, সেই ইলেকট্রনটা প্রদান করবে P700 কে ইলেকট্রনের ঘাটতি পূরণের জন্য। ঠিক আছে, এর ফলে হলো কি, দেখো P700 এর যে ইলেকট্রন ঘাটতি হয়েছিল সেটা পূরণ হয়ে গেল। পরবর্তীতে এই যে P700 থেকে যে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছিল সেটাকে কে গ্রহণ করবে, সেটা গ্রহণ করবে হচ্ছে ফেরিডক্সিন। ঠিক আছে, এবং এই ফেরিডক্সিন থেকে ইলেকট্রন পরবর্তীতে পাস করবে NADP রিডাকটেসকে, তার মানে PH PC 700 FN, N ফর NADP রিডাকটেস। পরবর্তীতে সর্বশেষ ধাপে কি হবে, NADP রিডাকটেস সে কি করবে, পাতায় বিদ্যমান NADP কে বিজারিত করবে, কিসের সহায়তায়, এই যে দুইটা ইলেকট্রন সে পেল, সেই দুইটা ইলেকট্রন এই যে ফটোলাইসিস অফ ওয়াটারের ফলে সৃষ্ট প্রোটন, এই প্রোটন এবং এই ইলেকট্রনের সহায়তায় সে NADP কে বিজারিত করে তৈরি করবে NADPH2। তার মানে আমার সামগ্রিক অচক্রীয় ফটোফসফোরেশন প্রক্রিয়া কি হয়ে গেল, আমার সামগ্রিক অচক্রীয় ফটোফসফোরেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়ে গেল, NADPH2 তৈরি হয়ে গেল। আশা করি এটা বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। ঠিক আছে, এবার এখানে দেখো পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস ওয়াটার সম্পর্কে কিছু কথা আবার রিকল করা হয়েছে। এটা আমরা অলরেডি পড়ে এসেছি, কিন্তু এর ভিতরে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। সেই এমসিকিউটা হচ্ছে, দেখো ফটোসিস্টেম 2 যে ইলেকট্রন হারায়, পানি হতে ইলেকট্রন এসে সেটা পূরণ করে, তুমি এটা জেনেই এসেছো। এই যে
ফটোসিস্টেম 2 সে যে ইলেকট্রন হারালো সেটা কি পানির শালক বিভাজনের মাধ্যমে পানি থেকে ইলেকট্রন এসে সেটা সেই ঘাটতিটা পূরণ করে, তাই না? দেখো বলা হচ্ছে যে অচক্রিয় ফটোফসফোরেশন প্রক্রিয়া চলাকালীন অব্যাহতভাবে এইভাবে পানি থেকে ফটোসিস্টেম 2-তে ইলেকট্রন সরবরাহ হতে থাকে। তার মানে বুঝতে পারলা কেন হচ্ছে সালোক সংশ্লেষণে পানি গুরুত্বপূর্ণ? কেননা যতক্ষণ অচক্রিয় ফটোফসফোরেশন ঘটে থাকবে ততক্ষণ সে ইলেকট্রন উৎক্ষিপ্ত করতে থাকবে, ইলেকট্রন ঘাটতি হবে এবং সেই ঘাটতিটা পূরণ করতে হবে কিসে থেকে? সেটা হচ্ছে মাটি থেকে গৃহীত পানি থেকে। এবার পানিকে যদি ইলেকট্রন ঘাটতি পূরণ করতে হয় পানিকে অবশ্যই ভাঙতে হবে। এবার পানির ভাঙতে হবে অর্থাৎ ফটোলাইসিস হতে হবে। এবার এই ফটোলাইসিস হয় কিসের প্রভাবে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ম্যাঙ্গানিজ এবং ক্লোরিন এবং একটা অজানা এনজাইমের উপস্থিতিতে পানি ভেঙে যায়। তার মানে ফটোলাইসিস অফ ওয়াটার হয় কিসের প্রভাবে? ম্যাঙ্গানিজ, ক্লোরিন এবং একটা অজানা এনজাইম। এই দুইটা কোনোভাবেই ভুল করা যাবে না, ম্যাঙ্গানিজ এবং ক্লোরিন। ঠিক আছে, ফটোলাইসিস অফ ওয়াটার তার মানে পানি ভেঙে গেল, ভেঙে কি তৈরি করলো? অক্সিজেন, ইলেকট্রন এবং প্রোটন, যেটা তো আমরা জেনে আসলাম, তাই তো? এক অণু পানি ভেঙে হাফ অণু অক্সিজেন, দুইটা ইলেকট্রন, দুইটা প্রোটন তৈরি করলো। পরবর্তীতে সেই অক্সিজেনটাই কি করে? বায়ুতে চলে যায়। ইলেকট্রনটাই কি করে? ফটোসিস্টেম 2 কর্তৃক গৃহীত হয় এবং এই যে প্রোটন সে কি করে? পরবর্তীতে ফটোসিস্টেম 1 হতে যে দুইটা ইলেকট্রন এনএডিপি রিডাকটেস গ্রহণ করেছিল সেই এনএডিপি রিডাকটেসের সহায়তা সে করে এনএডিপিকে বিজারিত করে এনএডিপি H2 সৃষ্টি করে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তে আসবো সেই সিদ্ধান্তটা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় তা অচক্রিয় ফটোফসফোরিলেশন পর্যায়ের পানির ভাঙনের ফলে সৃষ্টি হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা। কি বললো? বললো যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে বায়ুতে অক্সিজেন নির্গত হয় সেটা কোন প্রক্রিয়ায়? সেটা হচ্ছে অচক্রিয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় পানির শালক বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। আশা করি এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এবং তুমি তো জানোই যে পানির রূপ ভাঙনকে কি বলা হয়? পানির শালক বিভাজন বা ফটোলাইসিস অফ ওয়াটার। তার মানে আমি আশা করি অচক্রিয় ফটোফসফোরিলেশন কোনোভাবেই ভুল করব না। যদি সামগ্রিক প্রক্রিয়াটা আসে তাহলে এইভাবে ডায়াগ্রাম করে তোমাকে কি করতে হবে সেটা দিতে হবে। এবং মনে রাখার জন্য সহজ ছন্দ তো আমি তোমাদের বললামই, পিএইচ পিসি পিসি 700 ফোন মানে FN, তাই তো? আশা করি তাহলে সেটা ভুল করব না। কেননা তুমি দেখো, জাস্ট আরেকবার আমি তোমাদের রিকল করি, তুমি যদি শুধুমাত্র ছন্দটা মনে রাখো তারপর তোমার সিকোয়েন্স মনে রাখতে কোনো কষ্টই হবে না। তার মানে প্রথমে কি হবে? ফটোসিস্টেম 2 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন সেটা গ্রহণ করবে হচ্ছে ফিওফাইটিন, ফিওফাইটিন থেকে পরবর্তীতে সেটা পাস করে দিবে প্লাস্টোকুইননকে, প্লাস্টোকুইনন থেকে সেটা গ্রহণ করবে সাইটোক্রোম F, পরবর্তীতে সাইটোক্রোম F থেকে সেটা গ্রহণ করবে হচ্ছে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন সেটা প্রোভাইড করবে হচ্ছে ফটোসিস্টেম 1 এর P700 কে, সেই P700 থেকে যেই ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছিল সেটা গ্রহণ করবে ফেরিডক্সিন, পরবর্তীতে ফেরিডক্সিনের ইলেকট্রনটা পাস করে দিবে NADP রিডাকটেসকে। ঠিক আছে, তার মানে এই সিকোয়েন্সটা মনে রাখাটা খুব সহজ হবে যদি তাই হয়। এবার আমরা চলে আসব চক্রীয় ফটোফসফোরাইলেশনে। দেখো, তুমি যদি অচক্রীয় ফটোফসফোরাইলেশন খুব ভালো বুঝতে পারো তাহলে চক্রীয় ফটোফসফোরাইলেশন তোমার বুঝতে আসলে কোনো সময়ই লাগবে না, খুব সহজ হবে তোমার জন্য। সেটা কি বলা হচ্ছে? চক্রীয় ফটোফসফোরাইলেশন, তার মানে এটা চক্র মেনটেন করবে। তার মানে বুঝতেই পারছি যে ইলেকট্রনটা কি করবে? একটা ফটোসিস্টেম থেকে নির্গত হবে এবং একটা চক্র সম্পাদনের মাধ্যমে সেই ফটোসিস্টেমেই ফিরে আসবে। দেখো কি বলছে, যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহক ঘুরে একটি এটিপি তৈরি পূর্বক পুনরায় ফটোসিস্টেম 1-এ ফিরে আসে, তাকে কি বলা হয়? চক্রীয় ফটোফসফোরাইলেশন বলে। ঠিক আছে, তার মানে একটা বিষয় খেয়াল করো, তোমাকে এখান থেকে একটা এমসিকিউ আসে খুব জনপ্রিয়, সেই এমসিকিউটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কোন ফটোসিস্টেম অংশগ্রহণ করে? চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফটোসিস্টেম 1। আর অচক্রীয়তে ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 দুইটাই অংশগ্রহণ করতো। তার মানে চক্রীয় ফটোফসফোরাইলেশনের এটা হচ্ছে ক নাম্বারের খুবই জনপ্রিয় একটা সংজ্ঞা। ঠিক আছে, কি প্রশ্ন আসবে?
চক্রীয় ফটোফসফোরেশন কি জিনিস, সেটা হচ্ছে যে ফটোফসফোরেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন, তার মানে ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হলো, সেটা বিভিন্ন বাহকের মাধ্যমে ঘুরে আবার কি করবে, একটা এটিপি তৈরি করে, যেহেতু ফটোফসফোরেশনের উদ্দেশ্যই হচ্ছে এটিপি তৈরি, তার মানে একটি এটিপি তৈরি করে পুনরায় কোথায় ফিরে আসবে, অন্য কোনো ফটোসিস্টেমে যাবে না, যেখান থেকে উৎক্ষিপ্ত হয়েছিল সেখানেই ফিরে আসবে, অর্থাৎ পুনরায় ফটোসিস্টেম 1-এ ফিরে আসবে। সেই প্রক্রিয়াকে বলা হয় চক্রীয় ফটোফসফোরিলেশন। এমসিকিউ তোমাকে তো বললামই যে এই প্রক্রিয়ায় কেবলমাত্র ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে, তার মানে এমসিকিউ চক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় কেবলমাত্র কোন ফটোসিস্টেম অংশগ্রহণ করে, কেবলমাত্র ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। এবার আমি জানি ফটোসিস্টেম 1 কি করে, সে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি শোষণ করে। এই কারণে তার বিক্রিয়া কেন্দ্রকে আমি কি বলি, তার বিক্রিয়া কেন্দ্রকে আমি বলি P700, তাই তো। তাহলে দেখো খুব সহজ। এবার আমি একটু খাতার মধ্যে দেখব, দেখো এটা হচ্ছে আমার চক্রীয় ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। এই চক্রীয় ফটোফসফোরাইলেশন আমি বোঝার জন্য সর্বপ্রথম চলে আসব এই যে ফটোসিস্টেম 1, ঠিক আছে। এই ফটোসিস্টেম 1 সে কি করবে, সে হচ্ছে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মিকে শোষণ করবে। এই যে ফটোসিস্টেম 1-এর মধ্যে বিদ্যমান ক্লোরোফিল অণু, তারাই কি করবে, সেই আলোক শক্তিটা শোষণ করবে এবং সেটা পাস করে, সেটা ক্যারি করে নিয়ে যাবে বিক্রিয়া কেন্দ্রে, তাই তো। এই দেখো ফটোসিস্টেম 1 সে কি করছে, সে হচ্ছে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মিটা শোষণ করছে, শোষণ করে সেটা এক কোষ থেকে আরেক কোষে পাস হয়ে 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 কি করলো, সেটা বিক্রিয়া কেন্দ্রে গিয়ে এইভাবে কি করলো, বিক্রিয়া কেন্দ্রে গিয়ে পৌঁছালো, ঠিক আছে। সেই বিক্রিয়া কেন্দ্রকে আমি কি বলছি, সেই বিক্রিয়া কেন্দ্রকে আমি বলছি P700। এবার যেহেতু বিক্রিয়া কেন্দ্রে সেই আলোক শক্তিটা গিয়ে পৌঁছালো, যার ফলে হলো কি, বিক্রিয়া কেন্দ্রে যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন আলোক শক্তি পেয়ে উদ্দীপ্ত হলো, উদ্দীপ্ত হয়ে সে কি করলো, সেখান থেকে বের হয়ে গেল, দুইটা ইলেকট্রন সেখান থেকে বাইরে নির্গত হয়ে গেল, ঠিক আছে। তার মানে দুইটা ইলেকট্রন কি হলো, বাইরে নির্গত হয়ে গেল। আলোক শক্তি পেয়ে শক্তি শোষণ করে ইলেকট্রন শক্তি প্রাপ্ত হয়ে কি করলো, বাইরে বের হয়ে গেল। এবার ইলেকট্রন যখন বাইরে বের হয়ে গেল, আমি জানি এখন কি হবে, ধারাবাহিক কিছু ইলেকট্রন বাহকের মাধ্যমে ইলেকট্রনটা পরিবাহিত হয়ে, যেহেতু এটা চক্রীয়, তার মানে আবার ঘুরে কোথায়, ঘুরে সেই P700-এই চলে আসবে। তাহলে এখন আমি দেখি যে সবার প্রথম ইলেকট্রন বাহক রূপে কে কাজ করে। দেখো সবার প্রথম ইলেকট্রন বাহক রূপে কাজ করে হচ্ছে ফেরিডক্সিন। কে কাজ করে, ফেরিডক্সিন। তার মানে চক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় এই যে ফটোসিস্টেম 1-এর P700 থেকে উৎক্ষেপিত দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রনকে সর্বপ্রথম কে গ্রহণ করে, গ্রহণ করে হচ্ছে ফেরিডক্সিন। তাহলে দেখো বইয়ের মধ্যেও ঠিক সেই কথাটাই বলা আছে, দেখেছো যে ফটোসিস্টেম 1-এ ক্লোরোফিল অণু আলোর ফোটন শোষণ করে শক্তিপ্রাপ্ত হয়। এই যে আলো শোষণ করে ক্লোরোফিল অণুগুলো কি হচ্ছে, শক্তিপ্রাপ্ত হচ্ছে, এবং সেই শক্তি সে পাস করে করে কোথায় পৌঁছে দিচ্ছে, সে বিক্রিয়া কেন্দ্র অর্থাৎ P700-এ পৌঁছে দিচ্ছে। পরবর্তীতে P700-এ কি হচ্ছে, দেখো পরবর্তী পেজে আমি চলে যাই, বলা হচ্ছে যে P700 থেকে এই যে শক্তি শোষিত হলো, এই শক্তি শোষণ করে কি হয়, দুটি শক্তিপ্রাপ্ত ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়, ঠিক আছে, দুটি শক্তিপ্রাপ্ত ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়। পরবর্তীতে এই যে উৎক্ষিপ্ত শক্তিপ্রাপ্ত ইলেকট্রন সেটা কোথায় যায় বা সেটাকে কে গ্রহণ করে, সেটাকে গ্রহণ করা হচ্ছে ফেরিডক্সিন। তার মানে ঠিক সেই পর্যন্তই আমি বলেছিলাম, তাই না। তার মানে এই যে ফটোসিস্টেম 1 এখান থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হলো, সেই উৎক্ষিপ্ত ইলেকট্রনটা গ্রহণ করলো কে, ফেরিডক্সিন। তার মানে এটাকে আমি বলতে পারি কি, এটা হচ্ছে আমার বলা যেতে পারে স্টেপ 1, সামগ্রিক প্রথম স্টেপ। পরবর্তীতে দেখো কি হয়, সেই ফেরিডক্সিন তো সে ইলেকট্রন বাহক, সে ইলেকট্রন ক্যারিয়ার, সে শুধু পরিবহন করবে, কিছুক্ষণ পর সেই ইলেকট্রনটাকে পাস করে দিবে। তার মানে ফেরিডক্সিন ইলেকট্রনটাকে কাকে পাস করে দেয়, পরবর্তীতে ফেরিডক্সিন সেই ইলেকট্রনটা পাস করে দেয় প্লাস্টোকুইননে। কিন্তু কথা আছে, সে ডিরেক্টলি প্লাস্টোকুইননকে ইলেকট্রনটা দিয়ে দেয় না, মধ্যবর্তী একজন বাহক থাকে। সেই মধ্যবর্তী বাহকটাকে, সেই মধ্যবর্তী বাহকটা হচ্ছে সাইটোক্রোম B6। তার মানে কি কথা বললাম, কথাটা হচ্ছে খুব সহজ। এই যে ফেরিডক্সিন, সেই ফেরিডক্সিন ইলেকট্রনটা পাস করে দিবে কোথায়, প্লাস্টোকুইননকে, অর্থাৎ এই যে প্লাস্টোকুইনন। কিন্তু মধ্যবর্তী একটা বাহক থাকবে, সেই মধ্যবর্তী বাহকটা কি হবে, সেই মধ্যবর্তী বাহকটা হচ্ছে সাইটোক্রোম
B6, ঠিক আছে। তার মানে ফেরিডক্সিন হতে ইলেকট্রনটা যাবে সাইটোক্রোম B6-এ, পরবর্তীতে সাইটোক্রোম B6 হয়ে সেই ইলেকট্রনটা কোথায় যাবে, প্লাস্টোকুইননে, ঠিক আছে। তার মানে এই যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে ফেরিডক্সিন হয়ে সাইটোক্রোম B6 হয়ে প্লাস্টোকুইনন। তাহলে এটাকে আমি কি বলতে পারি, ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম B6-এ যাওয়া সেটাকে আমি বলতে পারি স্টেপ 2, সাইটোক্রোম B6 হয়ে প্লাস্টোকুইনন যাওয়া সেটাকে আমি বলতে পারি স্টেপ 3। তাহলে দেখো ফেরিডক্সিন হতে ইলেকট্রন প্লাস্টোকুইননে যায় কিসের মাধ্যমে, সাইটোক্রোম B6 হয়ে। তার মানে এই যে সাইটোক্রোম B6-এ যাওয়া সেটা স্টেপ 2, পরবর্তীতে সেটা হয়ে প্লাস্টোকুইননে যাওয়া সেটা স্টেপ 3, ঠিক আছে। পরবর্তীতে কি হয়, প্লাস্টোকুইনন কি করে, ইলেকট্রনটা গ্রহণ করে কিছুক্ষণ পর সেটাকে পাস করে দেয়। তার মানে প্লাস্টোকুইনন হতে পরবর্তীতে ইলেকট্রন কোথায় চলে আসে, ইলেকট্রন চলে আসে সাইটোক্রোম F-এ, ঠিক আছে। এটা আমার হতে পারে স্টেপ 4। দেখো খুব সহজ, এই যে আমার প্লাস্টোকুইনন ইলেকট্রনটা পেয়েছিল, সেই ইলেকট্রনটা পরবর্তীতে প্লাস্টোকুইনন থেকে কোথায় চলে আসলো, চলে আসলো সাইটোক্রোম F-এ, ঠিক আছে, সাইটোক্রোম F। এবার এই যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F-এ ইলেকট্রনটা আসলো, প্লাস্টোকুইনন যখন ইলেকট্রন ছাড়লো সাথে সাথে শক্তি নির্গত হলো, যে শক্তি নির্গত হলো সেই শক্তিকে ব্যবহার করে কি হলো, সেই শক্তিকে ব্যবহার করে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করলো এটিপি। দেখেছো আমার ফটোফসফোরিলেশনের যে উদ্দেশ্য ছিল এটিপি ফর্মেশন, সেটা আমি এখানে পেয়ে গেলাম। তার মানে প্লাস্টোকুইনন থেকে যখন সাইটোক্রোম F-এ ইলেকট্রনটা পাস করবে, তখন সেই পাস করার সময় যে শক্তি নির্গত হয় সেই শক্তি ব্যবহার করে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করলো এটিপি, ঠিক আছে। আমার এটিপি ফর্মেশন হয়ে গেল। পরবর্তীতে দেখো ইলেকট্রনটা তো সাইটোক্রোম F-এ চলে আসলো, এবার কি হবে, সেই সাইটোক্রোম F থেকে ইলেকট্রনটা কি করবে, সেই ইলেকট্রনটাকে পাস করে দিবে, কোথায় পাস করে দিবে, সেই ইলেকট্রনটা পাস করে দিবে প্লাস্টোসায়ানিনে, ঠিক আছে। সেই ইলেকট্রনটাকে কি করলো, প্লাস্টোসায়ানিনে পাস করে দিল। এই পর্যন্ত মাথায় রাখো। দেখো বইয়ের মধ্যে কি বলা হচ্ছে, পরবর্তীতে দেখো ঠিক এটা আমরা পড়ছিলাম যে এই যে প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রনটা সাইটোক্রোম F-এ এসেছিল, তাই না, সেটাকে আমি স্টেপ 4 বলছিলাম। এই যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F-এ আসছিল, যেটা হচ্ছে আমার স্টেপ 4। এই অবস্থায় কি হচ্ছিল, এই অবস্থায় ইলেকট্রনের মুক্ত শক্তি দ্বারা, অর্থাৎ ইলেকট্রন নির্গমনের ফলে যে শক্তি উৎপন্ন হয়েছিল সেটা দ্বারা কি হয়েছিল, এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়েছিল। তার মানে ঠিক স্টেপ 4-এ আমার কি হয়েছিল, আমি একবার রিকল করছি আর কি। স্টেপ 4-এ কি হচ্ছিল, এই যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F-এ আসার সময় ইলেকট্রন নির্গমনের ফলে যে শক্তি উৎপন্ন হয়েছিল সেটা দ্বারা এটিপি তৈরি হয়েছিল। পরবর্তীতে কি হয়েছিল, সাইটোক্রোম F থেকে ইলেকট্রন চলে এসেছিল প্লাস্টোসায়ানিনে। দেখো পরবর্তীতে সাইটোক্রোম F ইলেকট্রন কাকে প্রদান করে, প্লাস্টোসায়ানিনকে প্রদান করে, ঠিক আছে। পরবর্তীতে সেই প্লাস্টোসায়ানিনের মাধ্যমে ইলেকট্রনটা আবার কি করে, P700-এ ফিরে আসে। অর্থাৎ এই যে প্লাস্টোসায়ানিনকে ইলেকট্রনটা দিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীতে প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রনটা আবার কি করে, P700-এই ফিরে আসে, ঠিক আছে। তার মানে এই যে P700 থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছিল, ইলেকট্রন ঘাটতি হয়েছিল, সেই ইলেকট্রন ঘাটতিটা আবার কিভাবে পূরণ হলো, সে পুরো চক্র ঘুরে আবার যখন বিক্রিয়া কেন্দ্রে এসে পৌঁছালো, ইলেকট্রনের ঘাটতি পূরণ হয়ে গেল এবং পুরো চক্র ঘোরার ফলে এখানে কি এক অণু এটিপিও তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে আমার চক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া। আশা করি চক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া বুঝতে কোনো সমস্যা হবে না। ওই একই কথা আবার প্রযোজ্য যে ভাইয়া বুঝতে তো পারলাম, কিন্তু আমি সিকোয়েন্সটা মনে রাখবো কিভাবে, যে ঠিক ইলেকট্রন কোথা থেকে কোথায় যাচ্ছে। এটা মনে রাখার জন্য তোমাদের জন্য সহজ ছন্দ, সেই ছন্দটা হচ্ছে দেখো F CP CP 700, খুব সহজ ছন্দ। কি বললাম, F CP CP 700, তাই তো, খেয়াল করো F CP CP 700। এটা আশা করি ভুল করব না। দুইটা ছন্দ তুমি শুধুমাত্র মনে রাখতে পারলে তোমার এই সামগ্রিক চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়াটা খুব সহজ হয়ে যাবে। আমাকে বলো তো সিপি কি? সিপি হচ্ছে বলতে পারো যে ভাই একটা রেস্টুরেন্ট, সেখানে আমি কি পাই, সেখানে পাই হচ্ছে ফ্রাইড চিকেন, তাই তো। তার মানে সিপি সিপি ফ্রাইড চিকেন 700, F সিপি সিপি 700। দেখো তো এটা দিয়ে কি হয়, F দিয়ে বুঝতেই পারছি যে ভাইয়া ফটো সিস্টেম 1-এ এই যে আলোক শক্তি গৃহীত হচ্ছিল, সে তার ফলে কি
ক্লোরোপ্লাস্ট উদ্দীপ্ত হয়ে শক্তিটা ট্রান্সফার করছিল P700-এ। এর ফলে P700 থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে গিয়েছিল। সেই উৎক্ষিপ্ত ইলেকট্রনটা গ্রহণ করছিল সর্বপ্রথম ফেরিডক্সিন অর্থাৎ F। তারপর ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটা যাচ্ছিল কোথায়? সাইটোক্রোম B6-এ, এই যে C ফর সাইটোক্রোম B6। পরবর্তীতে সাইটোক্রোম B6 থেকে সেই ইলেকট্রনটা যাচ্ছিল প্লাস্টোকুইননে। পরবর্তীতে সেই প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রনটা যাচ্ছিল সাইটোক্রোম F-এ। তারপর সাইটোক্রোম F থেকে ইলেকট্রনটা যাচ্ছিল প্লাস্টোসায়ানিনে। তারপর প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রনটা যাচ্ছিল P700-এ আবার ফিরে আসছিল, তাই তো? এবার যদি মনে করো যে ভাইয়া এই যে এখানে দুইটা করে C দুইটা করে P, যদি প্যাচ লেগে যায়, প্যাচ লাগবে না, খুব সহজ। দেখো প্রথম C দিয়ে যেন কি হচ্ছিল? সাইটোক্রোম B6। দ্বিতীয় C দিয়ে কি ছিল? সাইটোক্রোম F। তার মানে আমি এখানে লিখে রাখবো B, এখানে লিখে রাখবো F, ঠিক আছে? তার মানে BF। তার মানে প্রথম C দিয়ে হচ্ছে সাইটোক্রোম B6, পরবর্তী C দিয়ে হচ্ছে সাইটোক্রোম F। তার মানে আমার ভুল করার সুযোগ নেই। এবং দুইটা P আমি বলবো চক্রীয় অচক্রীয় দুই ক্ষেত্রেই প্রথম P সবসময় প্লাস্টোকুইনন, দ্বিতীয় P সবসময় প্লাস্টোসায়ানিন। তার মানে প্রথম P সবসময় হচ্ছে প্লাস্টোকুইননকে রেফার করবে, দ্বিতীয় P সবসময় প্লাস্টোসায়ানিনকে রেফার করবে। তার মানে সাইটোক্রোম B6 থেকে যাবে প্লাস্টোকুইননে, পরবর্তীতে সাইটোক্রোম F থেকে যাবে প্লাস্টোসায়ানিনে। ঠিক একইভাবে আগের পেজে তুমি যদি অচক্রীয় ফটোফসফোরিলেশন খেয়াল করো, দেখো এখানেও কি ছিল? পিসি। প্রথম P রেফার করছিল প্লাস্টোকুইননকে, দ্বিতীয় P সবসময় রেফার করছিল প্লাস্টোসায়ানিনকে। তো আশা করি মনে রাখার ছন্দ তোমার বুঝতে অসুবিধা হবে না, এবং চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরেশন পুরো প্রক্রিয়াটাও তুমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো, ঠিক আছে? যদি হয় আরেকবার একটু রিকল করা যাক, জাস্ট একবার দেখো চক্রীয় ফটোফসফোরেশন তোমাকে যদি আমি একটু রিকল করতে বলি, তুমি কি বলবে? যে ভাইয়া শুধুমাত্র ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে, এর ফলে কি হয়? 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলোক শোষিত হয়। ক্লোরোপ্লাস্ট সেই আলোক শক্তি শোষণ করে শক্তিটা সরবরাহ করে P700-এ অর্থাৎ বিক্রিয়া কেন্দ্রে, যার ফলে বিক্রিয়া কেন্দ্র থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়, সেই ইলেকট্রনটা গ্রহণ করে ফেরিডক্সিন। পরবর্তীতে সেই ফেরিডক্সিন ইলেকট্রনটাকে ট্রান্সফার করে প্লাস্টোকুইননে, কোনটার মাধ্যমে? সাইটোক্রোম B6 হয়ে। তার মানে ফেরিডক্সিন সাইটোক্রোম B6 হয়ে প্লাস্টোকুইননে ইলেকট্রন ট্রান্সফার করে। পরবর্তীতে সেই ইলেকট্রনটা প্লাস্টোকুইনন হতে সাইটোক্রোম F-এ চলে আসে। এই সময় প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রন নির্গমনের সময় যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি ব্যবহার করে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় এটিপি। পরবর্তীতে সাইটোক্রোম F থেকে ইলেকট্রনটা চলে আসে প্লাস্টোসায়ানিনে, এবং প্লাস্টোসায়ানিন থেকে পরবর্তীতে সেটা আবার ফিরে আসে বিক্রিয়া কেন্দ্রে অর্থাৎ P700-এ। তার মানে যেহেতু ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছিল এবং ঘুরে ফটোসিস্টেম 1-এই ফিরে এসেছে, এই কারণে এটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরিলেশন। এবং চক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? একটা এটিপি। আবার ঠিক গত পেজে তুমি পড়ে এসেছো অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া কি উৎপন্ন হচ্ছিল? একটা এটিপি এবং একটা NADPH2, ঠিক আছে? যদি তাই হয় আশা করি এই দুইটা ফটোফসফোরেশন প্রক্রিয়া চক্রীয় এবং অচক্রীয় তোমার ভুল হবে না। এবার কিছু বিচ্ছিন্ন এমসিকিউ তোমাকে জানতে হবে। আদি ব্যাকটেরিয়াতে শুধুমাত্র চক্রীয় ফটোফসফোরিলেশন ঘটে, বুঝতেই পারছো? আদি ব্যাকটেরিয়া অনুন্নত, তার মানে হচ্ছে অচক্রীয় ঘটার সুযোগ নেই, শুধুমাত্র চক্রীয় ফটোফসফোরেশন ঘটবে, ঠিক আছে? আর কোথায় কোথায় চক্রীয় ফটোফসফোরেশন ঘটতে পারে? দেখো বলা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল ও সবুজ উদ্ভিদে যদি কোনো কারণে NADP সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে কি ঘটবে? চক্রীয় প্রক্রিয়া ঘটবে। কেন তুমি জানো অচক্রীয়তে সর্বশেষ ধাপে কি ছিল? NADP রিডাক্টেজ, সে হচ্ছে পাতায় বিদ্যমান NADP এবং হচ্ছে ওই যে ইলেকট্রন এবং প্রোটন সমন্বয়ে NADPH2 তৈরি করছিল। কোনো কারণে যদি সেই NADPর পরিমাণ থেমে যায় বা হচ্ছে না থাকে, বন্ধ হয়ে যায়, তখন আর অচক্রীয় প্রক্রিয়াটা ঘটতে পারবে না। তখন কি ঘটবে? চক্রীয় প্রক্রিয়া ঘটবে। দেখো পানির সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি? অচক্রীয় প্রক্রিয়া ঘটে না। খুবই গুরুত্বপূর্ণ, তুমি বুঝতেই পারছো যে পানির পরিমাণ যদি হচ্ছে যথেষ্ট না থাকে, পানি সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হতে পারবে না? পানি বিশ্লিষ্ট হতে পারবে না, ফটোলাইসিস অফ ওয়াটার হতে পারবে না। তার মানে ফটোলাইসিস অফ ওয়াটার হতে না পারলে কি হতে পারবে না? পানি ভেঙে ওই যে অক্সিজেন, ওই যে ইলেকট্রন আর প্রোটন, সেটা তৈরি হতে পারবে না। এবার যখন সেই প্রোটন তৈরি হতে পারবে না, সেই প্রোটন কি করছিল? NADPH2 তৈরিতে ভূমিকা রাখছিল। তার মানে যেহেতু প্রোটন নাই, NADPH2 তৈরি হতে পারছে না। তার মানে আসলে কি হতে পারছে না? অচক্রীয় প্রক্রিয়া হতে পারছে না।
এবং আরেকটা বিষয় কেন হতে পারবে না, কারণ যদি পানি সরবরাহ বন্ধ থাকে তাহলে ফটোলাইসিস অফ ওয়াটারের মাধ্যমে যদি ইলেকট্রন তৈরি হচ্ছিল, সেই ইলেকট্রন কি করছিল, ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন ঘাটতি পূরণ করছিল। এখন সেই ইলেকট্রন ঘাটতি পূরণ করারও সুযোগ নেই, তার মানে কোনোভাবেই কি হবে না, অচক্রীয় প্রক্রিয়া ঘটবে না। ঠিক আছে, ঠিক এই কথাগুলো আমি বলেছিলাম। যদি পানি সরবরাহ না থাকে, এই যে পানি ভেঙে দুটো ইলেকট্রন যে হচ্ছে ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন ঘাটতি পূরণ করছিল, সেটা হতে পারবে না। এই যে পানি ভেঙে দুইটা H+, সে কি করছিল, পরবর্তীতে সে এই যে NADP ডিরেক্টেজে গিয়ে NADP H2 তৈরি করছিল, সেটাও তৈরি করতে পারবে না। তার মানে সামগ্রিকভাবে অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়াটা ঘটতে পারবে না। ঠিক আছে, এবার দেখো, জানতে হবে যে চক্রীয় প্রক্রিয়ায় যে এটিপি তৈরি হয় সেটা দিয়ে উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রয়োজনীয় শর্করা তৈরি সম্ভব নয়। তার মানে চক্রীয় প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র অনুন্নত শ্রেণী তার খাদ্য তৈরি করতে পারে। ঠিক আছে, যদি তাই হয় আশা করি দুটো প্রক্রিয়া বুঝে গেছো। এবার চলে আসবো অচক্রীয় এবং চক্রীয় ফটোফসফোরিলেশনের মধ্যে পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য, পেইড সিকিউ এবং মেডিকেলে এখান থেকে তো MCQ আসবেই। ঠিক আছে, তার মানে এটা খুবই গুরুত্ব দিয়ে তোমাকে কি করতে হবে, পড়তে হবে, যত স্টার দিতে পারো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পড়া। দেখো, তুমি এত ভালো করে যদি দুইটা প্রক্রিয়া বুঝে থাকো, তোমার আর হচ্ছে এখান থেকে আলাদা করে কষ্ট করে আর মনে রাখতে হবে না। দেখো, খুব সহজ। অচক্রীয় ফটোফসফোরেশন কি হয়, ফটোসিস্টেম 2 হতে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়, পুনরায় ফটোসিস্টেম 2 এ ফিরে আসে না। সেটা কোথায় চলে যায়, সেটা ফটোসিস্টেম 1 এ চলে যায়। ঠিক আছে, তার মানে ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন ফটোসিস্টেম 2 তে ফিরে আসে না। আর চক্রীয়তে কি হয়, ফটোসিস্টেম 1 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে পরিবাহিত হয়ে আবার কি করে, ফটোসিস্টেম 1 এই ফিরে আসে। অচক্রীয় ফটোফসফোরিলেশনে কে কে অংশ নেয়, ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 উভয়ই অংশ নেয়, কিন্তু চক্রীয়তে শুধুমাত্র ফটোসিস্টেম 1 অংশ নেয়। খুবই গুরুত্বপূর্ণ, MCQ ভুল করা যাবে না। অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় পানির অবশ্যই প্রয়োজন, কারণ হচ্ছে পানি থেকে আমি কি পাচ্ছিলাম, ইলেকট্রন, প্রোটন, ওই ঘাটতি পূরণ এবং NADP H2 তৈরিতে ব্যবহৃত হয়, সেটা আমার প্রয়োজন। কিন্তু চক্রীয় ফটোফসফোরিলেশনে কোনো পানির প্রয়োজন হয় না। ঠিক আছে, এবার দেখো, অচক্রীয় ফটোফসফোরিলেশনের প্রক্রিয়া কি হয়, অক্সিজেন উৎপন্ন হয় যেটা পরিবেশে নির্গত হয়, কিন্তু চক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় কোনো অক্সিজেন উৎপন্ন হয় না। তার মানে তোমাকে যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৃষ্ট অক্সিজেনের ব্যাখ্যা করতে হয়, তোমাকে অবশ্যই অচক্রীয় ফটোফসফোরিলেশন ব্যাখ্যা করতে হবে। দেখো, অচক্রীয় ফটোফসফোরিলেশনে কি হয়, এক অণু NADP বিজারিত হয়ে এক অণু NADP H2 তৈরি করে। চক্রীয় ফটোফসফোরিলেশনে কোনো NADP বিজারিত হয় না, শুধুমাত্র ATP তৈরি হয়। অচক্রীয় ফটোফসফোরিলেশনে কি হয়, অচক্রীয় ফটোফসফোরিলেশনে প্রাথমিকভাবে ফটোসিস্টেম 2 অংশ নেয়, তার মানে হচ্ছে P680, সে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করে। আর চক্রীয় ফটোফসফোরিলেশনে P700, তার মানে প্রাথমিকভাবে সে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করে। তার মানে অচক্রীয় ফটোফসফোরিলেশনে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়, 680 ন্যানোমিটার। চক্রীয় ফটোফসফোরিলেশনে অধিক তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়, 700 ন্যানোমিটার। ঠিক আছে, তার মানে আমরা আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নির্ভর অধ্যায় ব্যবহার করে ATP এবং NADP H2 তৈরি শিখে ফেললাম। এবার তাহলে আমরা চলে আসব পরবর্তী অধ্যায়, যেটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। ঠিক আছে, আমরা আলোক নির্ভর অধ্যায়টা খুব ভালো করে পড়লাম, এবার আমরা চলে আসবো আলোক নিরপেক্ষ অধ্যায়। তোমাকে জানতে হবে আলোক নিরপেক্ষ অধ্যায়ের কাজটা কি। আমি প্রথমে বলে এসেছি যে আলোক নির্ভর অধ্যায়ে আমি ATP তৈরি করছিলাম, আমি NADP H2 তৈরি করছিলাম, এবং আলোক নিরপেক্ষ অধ্যায়ে যেখানে আলোর প্রয়োজন নেই সেখানে আমি কি করছিলাম, ওই ATP এবং NADP H2 ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে খাদ্য তৈরি করছিলাম, অর্থাৎ কার্বোহাইড্রেট তৈরি করছিলাম। ঠিক আছে, তার মানে আলোক নিরপেক্ষ অধ্যায়ে কি হয়, কার্বোহাইড্রেট তৈরি হয় কিসের মাধ্যমে, কার্বন বিজারণের মাধ্যমে। ঠিক আছে, যদি তাই হয় এবার হচ্ছে আমরা সামগ্রিকভাবে আলোক নিরপেক্ষ অধ্যায়টা জানব। দেখো কি বলা হচ্ছে, আলোক নির্ভর অধ্যায়ে সৃষ্ট ATP এবং NADP H2 বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড হতে কার্বোহাইড্রেট উৎপাদনে ব্যবহৃত হয়।
ঠিক এই কথাটাই আমরা বলছিলাম। আলোক নির্ভর অধ্যায়ে এই দুইটা এটিপি এবং NADPH2 আমি পেয়েছিলাম। এরা কি করে? কার্বন ডাইঅক্সাইড হতে কার্বোহাইড্রেট উৎপাদনে ব্যবহৃত হয়। এই অধ্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপাদিত হয় বলে একে কি বলা হয়? কার্বন বিজারণ অধ্যায়ও বলা হয়। এবং দেখো, কার্বন বিজারণ প্রক্রিয়ায় কোনো আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না বলে একে বলা হয় আলোক নিরপেক্ষ অধ্যায় বা অন্ধকার অধ্যায়। তার মানে কার্বন বিজারণ প্রক্রিয়ায় কোনো আলোর প্রয়োজন নেই, এই কারণে কার্বন বিজারণ এই যে অধ্যায়, একে বলা হয় আলোক নিরপেক্ষ অধ্যায়, অপর নাম অন্ধকার অধ্যায়। ঠিক আছে? যদি তাই হয়, এখান থেকে তোমাকে জানতে হবে আলোক নিরপেক্ষ অধ্যায়ের বিক্রিয়াসমূহ কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় সংঘটিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই দুইটা লাইন থেকে অনেক বেশিবার প্রশ্ন এসেছে। সেই লাইন দুটো কি? আলোক নিরপেক্ষ অধ্যায়ের বিক্রিয়া কোথায় সংঘটিত হয়, এবং ঠিক আগের পেজে সেটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়া কোথায় সংঘটিত হয়। মানে আলোক নির্ভর বিক্রিয়াগুলো হয় থাইলাকয়েড মেমব্রেনে, এবং আলোক নিরপেক্ষ বিক্রিয়াগুলো হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। কোনোভাবেই ভুল করা যাবে না। তোমাকে জানতে হবে যে এই যে এটিপি এবং NADPH2 ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড হতে কার্বোহাইড্রেট তৈরির 3টা স্বীকৃত পথ আছে, 3টা পাথওয়ে আছে, যেই 3টা পাথওয়ে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরি করা যায়। সেই 3টা পাথ কি কি? একটা হচ্ছে ক্যালভিন চক্র, একটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র, একটা হচ্ছে ক্যাম প্রক্রিয়া। ঠিক আছে? তার মানে প্রশ্ন আসবে, আবহমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড হতে কার্বোহাইড্রেট সৃষ্টির কয়টি স্বীকৃত গতিপথ রয়েছে? 3টি স্বীকৃত গতিপথ রয়েছে। সেটা কি কি? ক্যালভিন চক্র, হ্যাচ এন্ড স্ল্যাক, এন্ড হচ্ছে ক্যাম প্রক্রিয়া। তোমাকে ক্যামের পূর্ণরূপ জানতে হবে, ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ঠিক আছে? ক্যামের পূর্ণরূপ হচ্ছে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ঠিক আছে? যদি তাই হয়, এখান থেকে আর কিছু নেই। এখান থেকে খুবই অখ্যাত দুইটা MCQ, সেটা হচ্ছে এটা কোচিংয়ে আসে, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে এই প্রশ্নগুলো এইভাবে হয় না। দেখো প্রশ্নটা কি? কোষে সংঘটিত মেটাবলিক বিক্রিয়াসমূহ পর্যায়ক্রমিকভাবে ঘটে থাকে, যাকে বলা হয় কি? গতিপথ। তার মানে কোনো কোষে সংঘটিত মেটাবলিক বিক্রিয়াসমূহ পর্যায়ক্রমিকভাবে ঘটে থাকলে তাকে কি বলা হয়? গতিপথ। আর যে গতিপথ চক্রাকারে ঘটে তাকে কি বলে? চক্র। ঠিক আছে? এখান থেকে আর কিছু লাগবে না, জানতে হবে MCQ। আম, জাম এরা হচ্ছে C3 উদ্ভিদ। মানে প্রচলিত তুমি যে উদ্ভিদগুলো দেখতে পাও তারা হচ্ছে C3 উদ্ভিদ। ঠিক আছে? এবার তাহলে আমরা যেটা করব, আমরা এই C3 উদ্ভিদ যেহেতু বললাম, C3টা কি সেটা আমরা জানবো। তার মানে আমি যেহেতু বলছিলাম যে কার্বোহাইড্রেট সৃষ্টির স্বীকৃত পথ হচ্ছে 3টা, ক্যালভিন চক্র, হ্যাচ এন্ড স্ল্যাগ এবং হচ্ছে ক্যাম প্রক্রিয়া। এখন আমরা আলোচনা করব ক্যালভিন চক্র সম্পর্কে। ঠিক আছে? এই ক্যালভিন চক্রর অপর নাম হচ্ছে C3 চক্র। ঠিক আছে? তোমাকে এখান থেকে অনেকগুলো MCQ আছে, যে MCQ গুলো জানতে হবে। প্রথম MCQ সেটা হচ্ছে, ক্যালভিন চক্র প্রবর্তিত হয় বা প্রদান করা হয় কত সালে? 1947 থেকে 1949, এই সময়ের মধ্যবর্তী সময় সেটা প্রদান করা হয়। কারা প্রদান করেন? দেখো, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যালভিন এবং তার সহযোগীরা। বুঝতেই পারছি ক্যালভিন চক্র তার মানে হচ্ছে অবশ্যই আবিষ্কারকের নাম অনুসারে। আবিষ্কারকের নাম কি? মেলভিন ক্যালভিন। ঠিক আছে? দেখো, মেলভিন ক্যালভিন তার মানে হচ্ছে বিজ্ঞানী ক্যালভিন এই চক্র প্রস্তাবনা করেন। তোমাকে জানতে হবে বিজ্ঞানী ক্যালভিন চক্র প্রস্তাবনা করতে কোনটিকে ব্যবহার করেন? তিনি তেজস্ক্রিয় কার্বন আইসোটোপ ব্যবহার করেন। তার মানে কোন আইসোটোপ ব্যবহার করে ক্যালভিন চক্র পরীক্ষাটি করা হয়? তেজস্ক্রিয় কার্বন আইসোটোপ ব্যবহার করে, কার্বন তেজস্ক্রিয় অর্থাৎ C14। ঠিক আছে? এবং কোন পদ্ধতিতে? সন্ধানী পদ্ধতিতে। শুধু তাই নয়, আরও কিছু MCQ, সেটা হচ্ছে কোন প্রাণীতে সর্বপ্রথম ক্যালভিন চক্র আবিষ্কার করা হয়? ক্লোরেলা নামক এককোষী শৈবালে। এখান থেকে প্রশ্নটা এভাবে আসতে পারে, নিচের কোনটি এককোষী শৈবাল? উত্তর কি হবে? ক্লোরেলা। তার মানে সর্বপ্রথম কোনটিতে ক্যালভিন চক্র আবিষ্কৃত হয়? উত্তর হবে ক্লোরেলা। ঠিক আছে? এবং এই ক্যালভিন চক্রের জন্য বিজ্ঞানী ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার পান?
1961 সালে নোবেল পুরস্কার পান। দেখো এবার এখানে খুব মজার একটা লাইন দিয়ে দেওয়া আছে, বলা হচ্ছে আগাছানাশক বা হার্বিসাইড জাতীয় যে রাসায়নিকগুলো আছে তারা কি করে, আগাছার ফটোসিনথেটিক ইলেকট্রন প্রবাহকে বন্ধ করে দেয়, যার ফলে কি আগাছা ফটোসিনথেসিস করতে না পেরে মরে যায়। এটার মানেটা কি দেখো, ঠিক আগের পেজে তুমি চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন পড়ে এসেছো, তার মানে তুমি তখন দেখেছিলে একটা চেইন মেনটেন করে ইলেকট্রন কি করছিল, প্রবাহিত হচ্ছিল। তার মানে এই আগাছানাশক পদার্থগুলো কি করে, সেই ইলেকট্রনের প্রবাহটাকে বন্ধ করে দেয়, যার ফলে ফটোসিনথেসিস হতে পারে না, আগাছা মরে যায়। ঠিক আছে, যদি তাই হয় আমাদের আজকের পড়া এতটুকুই ছিল। আমরা আগামী লেকচার ক্লাসে ক্যালভিন চক্র সম্পর্কে বিস্তারিত জানব। এইচএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেইড সিকিউ, যেটা হচ্ছে ক্যালভিন চক্র। আমরা তাহলে আগামী লেকচার ক্লাসে ক্যালভিন চক্র সম্পর্কে বিস্তারিত জানব। এই লেকচার ক্লাসে আলোচনা করা চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন সেটা খুব ভালো করে তোমরা পড়ে ফেলবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। ইনশাল্লাহ নতুন লেকচার ভিডিও নিয়ে খুব জলদিই তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।